নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এবং আপনাদের জন্য থাকবে আজকেও এমন কিছু আলোচনা, যে আলোচনা আপনাদের জন্য যথেষ্ট কাজের আলোচনা হবে। আসলে সমস্যা থাকবে, তারপরে ডাক্তারবাবুর অনুষ্ঠান শুনবো, তারপর ডাক্তারবাবুর কথা শুনবো, তারপরে বুঝবো, তারপরে আমি যাব, তারপরে আমার ট্রিটমেন্ট শুরু হবে। এই করতে করতে কিন্তু আমার অনেকটা সময় বা আমাদের অনেকটা সময় কিন্তু পার হয়ে যায়। তাই আগে থেকে যদি আমি সচেতন থাকি, তাহলে কিন্তু আমি শুধুমাত্র নিজের সিমটমস গুলো দেখে বুঝতে পারবো বা আন্দাজ করতে পারবো আমার কি সমস্যা হয়েছে, এবং তখনই আমি কিন্তু চটজলদি আবার পছন্দের সংস্থা বা পছন্দের চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারবো। আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক দিন এই সময় চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার এটা একটা বড় লক্ষ্য, যে শিক্ষা আমাদের প্রত্যেকের বাড়াতে হবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন আমাদের প্রত্যেকে হতে হবে নিজেকে ভালো রাখার উদ্দেশ্যে। তাই এই বিষয়গুলো নিয়ে আজকে আরো একবার আপনাদের জন্য আমরা আলোচনা করব। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো, এবং তার পাশাপাশি আপনাদের যদি কোনো সমস্যা থাকে সরাসরি ফোন করতে পারেন, কথা বলতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে, এবং তার সমাধানটাও অবশ্যই জেনে নিতে পারেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল অ্যাডভাইজার ডক্টর এস খান। তো প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে অবশ্যই আপনারা কিন্তু পৌঁছে যান আমাদের স্টুডিওতে, এবং অবশ্যই জেনে নিন আপনাদের সমস্যার কারণটা কি। কিন্তু অনেকেই বারংবার রিকোয়েস্ট করেন যে একটু পেট সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হোক, কারণ পেটের সমস্যায় আমরা জর্জরিত। পেটের সমস্যা মানে বর্তমানে একটা সমস্যা ভীষণ রকম ভাবে আমাদের নজরে আসছে, সেটা হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা। তবে শুধুমাত্র ফ্যাটি লিভারের সমস্যা নিয়ে আলোচনা করব তা নয়, লিভারের ফাংশন নিয়ে আলোচনা করব। লিভার কেন এতটা গুরুত্বপূর্ণ, লিভারের সমস্যা থাকলে আমাদের কি কি সমস্যা আসতে পারে, কিভাবে লিভারের ট্রিটমেন্ট করব, কি সিমটমস যে আমার লিভারের সমস্যা আছে, সব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে অল্প বিস্তার আমরা একটু আলোচনা করব। তবে তার আগে প্রথমেই ডক্টর এস খানকে আমি একটু প্রশ্ন করতে চাইবো যে লিভার কেন এত গুরুত্বপূর্ণ, লিভারকে কেন আপনারা ডাক্তাররা এত বেশি গুরুত্ব দিয়ে থাকেন? লিভার অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান বডিতে সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড বলা হয় লিভারকে। যেমন সবচেয়ে লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন, সেরকম সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে আমাদের লিভার। তো লিভার এই জন্য একটা ভাইটাল, কারণ যত আমাদের শরীরে গ্ল্যান্ড আছে, লিভার, প্যানক্রিয়াস, পিটুইটারি গ্ল্যান্ড বা আমাদের যেগুলো আছে, সবচেয়ে ভাইটাল এবং সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে আমাদের শরীরে লিভার, যেটা সাইজ থাকে প্রায় 14 to 15 সেন্টিমিটার একটা নর্মাল হিউম্যান। তো সেটা এজ ওয়াইজ বা ওয়েট ওয়াইজ ভ্যারি করতে পারে। তো এটাই ধরে রাখুন যে নর্মাল 14 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে লিভারের একটা ওয়েট থাকে, এই হাইট থাকে, মেজারমেন্ট থাকে আর কি। তো সেই লিভারটা এবারে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলো, মানে ক্ষতিগ্রস্ত মানে লিভারের ওই যে ইয়েটা আছে, মেজারমেন্টটা সেটা বেড়ে গেল, যেটাকে ফ্যাটি লিভার বলি আমরা। তখন সেটাকে আমরা মানে সবাই জানি ফ্যাটি লিভার মানে লিভারের যে সাইজ আছে 14 to 15 সেন্টিমিটার, সেটা থেকে যদি কোনো কারণে বেড়ে যায় 15.5 বা কোনো কারণে অনেক ইয়েতে 16 চলে যায়, তো সেটাকে তখন আমরা বলি ফ্যাটি লিভার। এবারে ফ্যাটি লিভারের ক্ষেত্রে গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড লাস্টে গ্রেড 4, যেটা একদম লাস্টে যেমন সিরোসিস বলা হয় সেটাকে। তো এই জন্য লিভারটাকে যদি আমরা ভালো রাখতে পারি, তাহলে এই ফ্যাটি লিভার মানে লিভারের যে সাইজ বড় হয়ে যাওয়া, এটা হবে না। লিভার ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমরা সব শরীর সবকিছু ভালো থাকবে লিভার ভালো থাকলে। অবশ্যই এ কারণে লিভারের কিন্তু গুরুত্ব রয়েছে, তাই আপনার লিভারকে ভালো রাখতেই হবে। এবার একটা প্রশ্ন আপনার আসতে পারে যে আমার যে লিভারের সমস্যা হয়েছে আমি কি করে বুঝবো, বা লিভারের সমস্যা হলে কি কি সিমটমস আমার শরীরে ধরা দেবে, যার ফলে আমি কোনো ডক্টর না দেখেও মোটামুটি একটা আন্দাজ করে নেবো যে আমার লিভারের সমস্যা হচ্ছে না। তো ডাক্তারবাবু থেকে সেই সিমটমস গুলো একটু শুনবো, যে লিভারের যদি কোনো সমস্যা হয় বা লিভার যদি অসুস্থ হয় কি কি সিমটমস আমাদের আসতে পারে শরীরে। লিভার অ্যাকচুয়ালি যখন লিভারের ছোটখাটো সমস্যা হলে বোঝা যাবে না, যদি একদম হালকা হয়তো লিভার ফ্যাটি লিভার, তো এই মুহূর্তে বলতে গেলে অনেকের মধ্যেই আছে অল্প বিস্তর, তো সবাই সেটা বুঝতে পারে না। হয়তো কারোর ক্ষেত্রে কম আছে, কারোর ক্ষেত্রে বেশি থাকলে বুঝতে পারা যায়। তো সেটা কিভাবে হয়, দীর্ঘদিন ধরে পেটের সমস্যা কারো যদি থাকে, বা কোনো কারণে ভালো লাগছে না, শরীরে একটা লেথার্জিক ফিল হচ্ছে, মানে শরীরে একটা উইকনেস লাগছে, কোনো খাবার খেতে ইচ্ছে করছে না, মানে খিদেও ঠিকঠাক পাচ্ছে না, আবার ঠিকঠাক রেগুলার পটি ক্লিয়ার হচ্ছে কিন্তু খিদে ঠিকঠাক পাচ্ছে না আর কি। বা যে আমাদের স্কিনের মধ্যে একটা কালার চেঞ্জ আসে, কখনো কখনো যে জন্ডিস যেটা বলি আমরা, সেটা ইউলি হয়ে যায় বডি। তো এইসব মানে বডি ডিসকালারেশন হয়, চুল অনেক সময় কম বয়সে চুল পেকে যাচ্ছে, তো এইগুলো তখন বোঝা যায় যে লিভারের সমস্যা হয়তো আছে। তখন সেটা টেস্ট করলে বোঝা যাবে লিভারের কি প্রবলেম হয়েছে কি হয়নি।
মানে এক তো পেটের সমস্যা থাকতে পারে, আপনার স্কিনের সমস্যা আসতে পারে, আপনার হেয়ার সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু আসতে পারে। এই ধরনের সিমটমস গুলো বা আপনার শরীরে একটা লেথার্জি, এগুলো মোটামুটি আপনাকে একটু আন্দাজ করে নিতে হবে যে আপনার লিভারের সমস্যা আসছে না। তো আন্দাজ আপনি করবেন, শিওর কিন্তু আপনাকে করবেন একজন অভিজ্ঞ চিকিৎসক। তাই আপনার কাছাকাছি সেন্টারে বা অভিজ্ঞ চিকিৎসকের কাছে আপনাকে পৌঁছতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আবারও আমরা আলোচনায় ফিরছি, তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ। আমি ডায়মন্ড হারবার থেকে অলোক রঞ্জন দেব। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? ডাক্তারবাবুর প্রোগ্রাম শুনছিলাম, লিভার রিলেটেড প্রবলেম ডাক্তারবাবু যেগুলো বলছিলেন, আমার ব্যক্তিগতভাবে মানে লিভার ফ্যাটি লিভারের একটা টেন্ডেন্সি ছিল। আমি কিছুটা অ্যালকোহলিক, আচ্ছা। এসজিওটি এসজিপিটি এই ব্যাপারগুলো আমার খুব বেড়েছিল। তো মেডিসিন খেয়ে কিছুটা কন্ট্রোল আসছে, যখন মেডিসিন ছেড়ে দিচ্ছে তার পরবর্তীকালে সেটা একই হচ্ছে। এটা নিয়ে যদি ডাক্তারবাবু কিছু দেয়, মানে মেডিসিন ছেড়ে দিলে সমস্যাটা আপনার আবারও ফিরে আসছে, তাই তো? এসজিওটি এসজিপিটি এই ব্যাপারগুলো বেড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি এখনো অ্যালকোহলে আছেন? একদম ভেরি রেয়ার, মানে সপ্তাহে উইকলি একদিন। আচ্ছা, ঠিক আছে। তো মানে আপনি বলতে যে মেডিসিন খাচ্ছেন কিন্তু ছেড়ে দিলে আপনার আবার এসজিওটি এসজিপিটি হাই হয়ে যাচ্ছে, মানে লিমিট থাকে 40-এর উপরে চলে যাচ্ছে, তাই তো? ডাক্তারবাবু আমাকে মর্নিং ওয়াক দিয়েছিল। আচ্ছা, মর্নিং ওয়াক আমি যখন করতাম তখন জিনিসটা ঠিক ছিল, কিন্তু এখন আর সময়ের সাথে সাথে মর্নিং ওয়াকটা খুব বেশি হয় না, সপ্তাহে 2-3 দিন হয়। এই ব্যাপারটার উপরে যদি একটু গাইডলাইন দেন। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। শুনুন আপনি। দেখুন, আপনি যেটা বললেন যে আপনি তো প্রথমেই বললেন যে আপনি অ্যালকোহলিক একটু। তো দেখুন, ফ্যাটি লিভার অ্যালকোহলিক ছাড়াও হয়, এরকম না যে ফ্যাটি লিভার মানেই সেটা অ্যালকোহলিক হতে হবে। তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা আপনি অ্যালকোহলিক প্লাস আপনি বললেন যে আপনার একটা সময় বেড়ে গেছিল, আপনি মেডিসিন খেয়েছেন, আপনি ঠিকঠাক করে মর্নিং ওয়াক করতে পারছেন না, এই কারণে আপনার এটা এসজিওটি এসজিপিটি মানে ফ্ল্যাকচুয়েট করছে, মানে আপনার উঠানামা করছে বা বাড়ছে কমছে। তো কমবে না, বাড়ছে অ্যাকচুয়ালি। তো এসজিওটি এসজিপিটি জিনিসটা বাড়ে তখনই যখন আমাদের মধ্যে ডাইজেশন পাওয়ারটা মানে পাচন ক্ষমতা কমে যায়, মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেটাকে আমরা ঠিকঠাক করে হজম করতে পারি না। তো এবারে আপনি এসজিওটি এসজিপিটি যে বলছেন বেড়ে যাচ্ছে, এটা একটা কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে ধরুন আপনার হয়তো অ্যাসাইটিস আছে। এবারে আপনি বললেন যেহেতু অ্যালকোহলিক আপনি, তো আপনার অ্যাসাইটিস থাকার একটা চান্স তো আছেই। তো সেটা আপনি রিপোর্ট আমি বলতে পারবেন, আমি জানি না। তো এই মুহূর্তে আপনাকে দেখুন, ওই যে বললেন আপনি অ্যালকোহলিক, সেটা আপনি এখনো কম বেশি খান, তো ওটা আপনাকে ছাড়তে হবে। মানে আপনার নিজের শরীরের ভালোর জন্য, আপনার নিজের ভবিষ্যতের কথা হবে, এটা আপনাকে ছাড়তে হবে, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে জিনিসটাকে। যদি না ছাড়েন, এখন আপনি বললেন না মেডিসিন খাচ্ছি, ঠিক হচ্ছে, খাচ্ছি, কোনো মেডিসিন এমন নেই যে মেডিসিন আপনি মেডিসিনও খাবেন আবার আপনি বলবেন যে আমি টুকটাক অ্যালকোহল নিচ্ছি সেটা ছেড়ে যাবে, এটা তো কোনো সম্ভব না। মানে যেখানে আপনি নিজেই বলতে পারছেন যে আপনার অ্যালকোহল নিচ্ছে, মানে সেটা তো লিভারের একটা স্ট্রাগল হচ্ছে, লিভার সেখানে কষ্ট পাচ্ছে। তো সেখানে লিভারের এসজিওটি এসজিপিটি তো মানে ফ্লাকচুয়েট করবেই। আর মেডিসিন খাচ্ছেন, ছাড়ছেন, মানে আপনার যদি আপনি মেডিসিন ধরুন এক সময় ঠিক হয়ে গেলেন, তারপরে যদি আপনি অ্যালকোহল ইনটেকটা কমিয়ে দিলেন বা একদমই করলেন না বলতে গেলে, তখন দেখবেন ঠিক হয়ে যাবে। আর তারপরে যদি মনে হচ্ছে আপনার যে আপনি যে মেডিসিন নিচ্ছেন সেই মেডিসিনে আপনার একটা অ্যাডিকশন হয়ে গেছে, মানে মেডিসিনটা আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, মেডিসিন ছাড়লে আপনার আবার আগের মতো কন্ডিশনে চলে আসছে, তাহলে আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। আপনার নিয়ারেস্ট যেখানে আমাদের চেম্বার হয় মান্থলি, সেখানে আপনি এসে যোগাযোগ করতে পারেন। তবে আপনাকে অ্যালকোহলটা কিন্তু ছাড়তে হবে। একদম। তবে এটা একটা বড় প্রশ্ন যে সত্যি অ্যালকোহলের সাথে কি লিভারের সমস্যার একটা ওতপ্রোত যোগসাজশ রয়েছে। তো আপনি যেমন বললেন হ্যাঁ আমি অ্যালকোহলিক, আমার সে কারণে একটা লিভারের সমস্যা এসেছে, আবার ডাক্তারবাবু এটাও বললেন যে অ্যালকোহল না খেলেও আমাদের লিভারের সমস্যা আসে। তো এটা আবার অনেকের কাছে খুব দ্বিধাগ্রস্ত একটা প্রশ্ন। তাহলে যদি না খেলেও হয় তাহলে খেয়েই চলি, অসুবিধা কি আছে? তো ব্যাপারটা কি একটু পরিষ্কার করে বুঝবো। তো এখন ব্যাপারটা আছে এরকম যে স্মোক না করলেও লাং ক্যান্সার হচ্ছে, তো স্মোক না করলেও লাং ক্যান্সার হচ্ছে, স্মোক করলেও অনেকে কিছু হচ্ছে না। তো সেটা হিউম্যান ভ্যারি করে, যার ক্ষেত্রে যেমন সহ্য ক্ষমতা, যে যার বডি যতটা ক্যাপেবল। এরকম লোকও আছে অ্যালকোহল খেয়ে গেল সারা জীবন ধরে খেয়ে গেল, কখনো তার মানে লিভার সিরোসিস তো দূরে কথা, লিভার ফ্যাটি লিভারও হলো না। আবার এরকম আছে কিছুই করলো না, সারা জীবন ঠিকঠাক খাওয়া দাওয়া খেয়ে গেল, কিন্তু ফ্যাটি লিভার চলে গেলো। তো একটা হয় ফ্যাটি লিভার যেটা আপনার খাওয়া দাওয়ার কারণে, মানে খাওয়া দাওয়া মানে ধরুন রেড মিট খাচ্ছেন, বেশি পরিমাণ অ্যাডেড সুগার যুক্ত খাবার খাচ্ছে, যেটাকে প্রসেস ফুড বলি আমরা, আবার ট্যান ফুড যেগুলো বলি, মানে যে খাবারগুলো প্যাকেজিং ফুড বলি। অ্যাকচুয়ালি প্যাকেজিং ফুড এখন তো আমাদের খুব খাওয়া দাওয়া বেড়ে গেছে, তো সেই কারণে রেড মিট বা হাই ক্যালোরি যে খাবারগুলো থাকে, যেগুলোতে মানে প্রচুরই থাকে রিচ প্রোটিন খাবার যেগুলো থাকে, এগুলো খেলে আপনি যদি অ্যালকোহল ইনটেক নাও করেন, একটা সময় পর আপনি হয়তো এরকম হচ্ছে আপনি সারাদিনে ঠিকঠাক ওয়াটার ইনটেক করতে পারছেন, আপনার বডি ওয়াইজ যে আপনাকে যদি 4 লিটার থেকে 5 লিটার জল খেতে হয়, সেখানে আপনি হয়তো সারাদিনে 2 থেকে 2.5 জল খাচ্ছেন, সেখানে আপনার কিডনির সাথে সাথে লিভারেরও একটা চাপ পড়ছে। মানে ব্যাপারটা হচ্ছে এটা যে আমাদের খাবারটা স্টোমাকে যাওয়ার পর আমাদের স্টোমাকের থেকে মানে পরেই কাজ থাকে লিভারের, সেই খাবারটাকে লিভার তার এনজাইম দিয়ে সেই খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। তো সেখানে যদি কোনো আপনি এমনই খুব হাই প্রোটিন বা আপনি রিচ ফুড খাচ্ছেন বা বেশি আপনি সুগার খাচ্ছেন, তখন তো আপনার প্রবলেম হবে না, তখন তো লিভার সেটাকে নিতে পারছে না, মানে একটা তারও ক্যাপাসিটি আছে, সে ক্যাপাসিটি বাইরে কাজ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনি অ্যালকোহল ইনটেক না করলেও আপনি যদি খুব রিচ খাওয়া দাওয়া করেন, সেক্ষেত্রেও এটা হতে পারে। আবার এরকম হয় যে রিচ খাওয়া দাওয়া করছেন না, সেক্ষেত্রে খুব পার্সেন্টেজ কম এটাতে যে ফ্যাটি লিভার আসছে,
সেটা অন্যান্য কারণে হতে পারে, সেটা আপনি যেখানে থাকেন সেইখানকার জল বা যে খাবার দাবার নিচ্ছেন সেই খাবার দাবার কতটা ফ্রেশ কিনা সবকিছু ভ্যারি করে। কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়, অ্যালকোহলিক ফ্যাটি লিভারের পরিমাণটা বেশি, নন অ্যালকোহলিক পরিমাণটা কম, কিন্তু হয় দুরকমই আর কি। একদম। কিন্তু মন্দ জিনিস বেশি না খাওয়াই ভালো, বা নেশায় বেশি আসক্ত না হওয়াই ভালো। নেশা বিভিন্ন ধরনের হয়, বই পড়ার নেশা, মুভি দেখার নেশা, গান শোনার নেশা, ঘুরতে যাওয়ার নেশা, বা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর নেশা, এই ধরনের নেশায় আমরা থাকি। কিন্তু যে নেশাগুলো সত্যি একটা সময় গিয়ে আমার গুরুত্বপূর্ণ অর্গানকের উপরে একটা বড় একটা আঘাত আনতে পারে, সেরকম নেশা থেকে না হয় নিজেকে বা নিজের প্রিয়জনকে দূরে রাখলাম, তাই না? তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, লিভার সংক্রান্ত, পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো। তবে দেখে নেবো আরো একজন বন্ধু আছেন আমাদের সাথে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সৌরভ বিষ্ণু বলছি। সৌরভ বলছেন। কোথা থেকে বলছেন সৌরভ? সমস্যা হচ্ছে আমার এজ হচ্ছে 26, হুম আমার হাইট হচ্ছে 5'5", এবং আমার আপাতত কোন রকম সুগার বা প্রেশার এরকম কিছু নেই। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে খিদে হচ্ছে না, খেতে পাচ্ছি না, শরীর দুর্বল লাগছে। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? বাগুইহাটি। বাগুইহাটি থেকে বলছেন, ওকে। আচ্ছা, আপনি কি বাড়িতে থাকেন না বাইরে থাকেন? আমি ঘরেতেই থাকি, কিন্তু ওয়ার্ক ফ্রম হোমও করতে হয়, মাঝে মাঝে আবার অনেক সময় অফিসে যেতে হয়। খাওয়া দাওয়া যেটা করেন সেটা কি রেগুলার টাইম ঠিক থাকে না? একদম কিছু থাকছে না, দুপুরে তো থাকছেই না, রাতের দিকে হালকা খাওয়া দাওয়া করি। আচ্ছা আচ্ছা, মানে আপনি সারাদিনে ঠিকঠাক যে খাওয়া দাওয়া যে আপনার শিডিউলটা আছে সেটা ঠিক থাকছে না, সেটা ব্রেক হচ্ছে, তাই তো? আপনার যে খাওয়া দাওয়ার যে শিডিউলটা আছে সেটা ব্রেক হচ্ছে, তাই তো? মানে খাবার সময় যখন খেতে বসছি, হ্যাঁ হ্যাঁ, খাবার থেকে একটা অরুচি ভাব, একটা বমি বমি ভাব চলে আসে, মানে যেখান থেকে মনে হচ্ছে আমি আর খাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। হুম দেখুন, আপনি যেটা বললেন যে আপনার খাওয়া থেকে অরুচি ভাব আসছে, আপনার খেতে ইচ্ছে করছে না, আপনার একটা অরুচি আসছে, মানে যেটা অ্যানোরেক্সিয়া বলি আমরা, তো এই সমস্যাগুলো এটা এটা আপনার হয় খাওয়া দাওয়ার একটা, মানে আমাদের যেমন একটা রোজকার রুটিন থাকে, আমরা এই টাইমে ঘুম থেকে উঠি, এই টাইমে মানে একটা ডেইলি একটা সিস্টেমের মধ্যে আমরা নিজেকে বেঁধে রাখি। এই টাইমে ঘুম থেকে উঠবো, এই টাইমে খাওয়া দাওয়া করবো, এই টাইমে কাজে যাবো, এই টাইমে বাড়িতে ফিরে আসবো, আবার এই টাইমে রেস্ট নেবো। তো এই যদি এরকম আমাদের খাওয়ার একটা ফুড সাইকেল থাকে, যে একটা ফুড শিডিউল থাকে, যে আমরা সকালে এই খাবারটা খাবো। আমরা যদি সকালে ঘুম থেকে উঠে একটা ভারী খাবার খেয়ে নিলাম, আবার কোনোদিন সকালে ঘুম থেকে লাইট খাবার খেলাম, তো তখন আমাদের শরীরও তো বুঝতে পারছে না যে আমি তাকে কি দিচ্ছি। আমি কখনো তাকে ভারী খাবার দিচ্ছি, কখনো তাকে হালকা খাবার দিচ্ছি, কখনো তাকে খুব বেশি অয়েলি ফুড দিচ্ছি, কখনো তাকে বেশি ভেজ মানে নন ভেজ বা ভেজ খাবার খাওয়াচ্ছি। তো একটা আমাদের খাবারের সাইকেল ঠিক করতে হবে, মানে আমাদের যে ফুড শিডিউল থাকে একটা, যে সকালে একটু হালকা খাবার, দুপুরে একটু ভারী খাবার, মানে একটু ইয়ে করে, আবার বিকেলে একটা খাবার, আবার রাত্রে হালকা করে খেয়ে ঘুমিয়ে পড়া। তো এবারে আপনার যে বললেন ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, তো ওয়ার্ক ফ্রম হোম করলে আপনার তো যদি আপনি নিজে রান্না করেন বা বাড়িতে, মানে আপনার খাবার যদি বাড়িতে থাকে না, সেটা তো তার কোনো সমস্যাই নেই, আপনি খাবারটা ইয়ে করতে পারবেন। এবারে বাইরে যেতে হলে আপনি বাড়ি থেকে খাবার নিয়ে যান, প্যাক করে, যে খাবারটা আপনি খাবেন। মানে এখন আপনি বাড়ি খাবারটা খান না, যে খাবারে কম অয়েল থাকে, মানে যে খাবারে অয়েলের পরিমাণটা নর্মাল থাকে, বাকি যে মানে বাকি যে খাবারে অ্যাডিটিভস থাকে সেগুলো নর্মাল থাকে, তাহলে আপনার যে সমস্যা হচ্ছে হবে না। এবারে আপনি যদি এই মুহূর্তে মাঝে মধ্যে গ্যাসের ট্যাবলেট খেতে পারেন, সেটাও আপনাকে অভ্যেসটা কাটাতে হবে। তো সবচেয়ে ভালো হবে কি না, আপনি যে বললেন সমস্যা হচ্ছে আপনার বাড়ি যেখানে বললেন তার আশেপাশে আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইনে যোগাযোগ করে একবার এখানে দেখেই যান আপনার যে সমস্যা হয়েছে সেটা ভালো করে, আমরা আরো জিনিসটাকে শুনে তো আপনাকে একটা প্রপার ডায়েট চার্ট দিয়ে আপনার একটা প্রপার ট্রিটমেন্ট করে জিনিসটা ঠিক করে দেওয়া যাবে আর কি। এভাবে আপনি মানে যে বললেন যেটা, এটা কোনো বড় সমস্যা না, এটা অনেকেরই হয়ে থাকে, এটা আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন, আসুন, এটা ঠিক হয়ে যাবে একদম। তবে বলো না, বিন্দু বিন্দু জলে কিন্তু সিন্ধু তৈরি হয়, অর্থাৎ একটু একটু ভুলই কিন্তু অনেক বড় একটা সমস্যা তৈরি করে। তাই এই যে আপনারা সচেতন হচ্ছেন, আপনারা ছোট ছোট সমস্যাগুলো ডক্টরকে জানাচ্ছেন এবং তার সমাধানটা খুঁজে নেবার প্রচেষ্টা করছেন, এটা খুব ভালো একটা দিক। এইটা রাখার চেষ্টা করুন, ধরে রাখুন, নিজেকে ভালোবাসুন, ভালো রাখুন, তাহলে বোধহয় আমরা একজন একজন করে ভালো হতে হতে সবাই কিন্তু ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। কে আছেন একটু বলবেন? নমস্কার। একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছেন। কি সমস্যা আছে? আমার বয়স 34, আমার খুব কাশির যন্ত্রণা হচ্ছে, আমাদের এই মেডিকেল হসপিটাল থেকে ওষুধ খাচ্ছি, তাতে যন্ত্রণাটা কমে যাচ্ছে, কিন্তু হাঁটুতে যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, দাঁতের দিকে যন্ত্রণা হচ্ছে। কি বলছে? হাঁটুতে বলছেন তো? দাঁতে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁতে যন্ত্রণা হচ্ছে, দাঁতে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, এর কতদিন ধরে হচ্ছে এটা আপনার? এটা প্রায় 2-3 মাস মতো হয়ে গেল, ওষুধ খেলে ভালো হয়ে যাচ্ছে, আবার শুয়েছিল। আচ্ছা, কি দাঁত দাঁত শিরশির করছে বলছেন?
হ্যাঁ, জল খেলে, গরম জল খেলেও ঠান্ডা জল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনিও মেডিকেলে দেখিয়েছেন তো, ওষুধ খেলে ঠিক হচ্ছে, আবার জেগে সেই হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনি যেটা বললেন যে আপনার ডেন্টালের প্রবলেম, দাঁতের সমস্যা হচ্ছে, মানে দাঁত শিরশিরে হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি দাঁতের সেন্সিটিভিটি বেড়ে গেছে। মানে আমরা কোনো কিছু একটা খাবার খেলে বা ঠান্ডা জিনিস খেলে দাঁতটা শিরশির করে উঠছে, মানে দাঁতের ওখানে যে আমাদের যে নার্ভ এন্ডিং গুলো আছে সেগুলো শিউরে উঠছে বলতে গেলে। তো এটাকে আমরা বলি দাঁতের সেন্সিটিভিটি বেড়ে গেছে। তো অ্যাকচুয়ালি দেখুন, এই সমস্যাটা হচ্ছে আপনার, হয়তো এটা তো আমি দেখিনি, আপনার তো ডেন্টাল এক্সরে একটা হয়, যেটা করলে আপনি প্রপারলি জিনিসটা বুঝতে পারবেন কি হয়েছে। তো এটা আপনার, এটা হতে পারে আপনার হয়তো ডেন্টাল এক্সরে করলে আপনার দাঁতের মধ্যে কোনো ক্যাভিটি তৈরি হয়েছে। একটা হতে পারে ক্যাভিটি হয়েছে, একটা হতে পারে রুট, আপনার যে মানে টিথের যে রুট থাকে সেটা ড্যামেজ হয়েছে। তো এটা কি হয়েছে আমরা তো প্রপার বলতে পারবো না, এটা আপনার কি হয়েছে না দেখে জিনিসটা দেখতে হবে। তো আপনি যেখানে দেখাচ্ছেন সেখানে তো একটা প্রপারলি আপনি বলুন কি সমস্যা হচ্ছে। যেহেতু বলছেন যে আপনার চিকিৎসা করাচ্ছেন, আবার ঠিক হচ্ছে, আবার সেই কেসে হয়েছে, তো এটা হওয়ার চান্স এটা যে আপনার দাঁতে হয়তো ক্যাভিটি হয়েছে, মানে ক্ষয়ে গেছে, বা আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে। তো এই সমস্যাগুলো যেটা বলছেন সেটা দেখান, ওখানে ই করুন। তাছাড়া আপনি আমাদের যে মেদিনীপুরে খড়গপুরে চেম্বারে, সেখানে হেল্পলাইনে আপনি যোগাযোগ করে আসুন। আমরা সেই আপনার দাঁতে যে কি হয়েছে জিনিসটা প্রপার দেখে জিনিসটা নিয়ে, আমাদের আয়ুর্বেদের দাঁতের খুব ভালো চিকিৎসা আছে। আমাদের দাঁত মানে এটা কোনো আপনার সেরে যাবে, আর যদি সেটা ক্যাভিটি থাকে সেটাও আপনার আস্তে আস্তে ক্যাভিটিটা ফুলফিল মানে সেরে যাবে জিনিসটা আর কি। তো আপনি নিয়ারেস্ট আপনার খড়গপুরে চেম্বার আছে, আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন, আপনি আসুন, এটা আপনার চিকিৎসা হয়ে যাবে। একদম। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। আমাদের নাম্বার কিন্তু যাচ্ছে, সমস্যা আপনার যাই হোক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ফোন করতে হবে 9830235527 বা 37 এই নাম্বারে। যারা ফোন রিসিভ করবেন তারা আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন এবং আপনার সমস্যার ট্রিটমেন্ট কিভাবে পাবেন এবং আপনি আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি পাবেন, কিভাবে যোগাযোগ করবেন, কবে আসবেন, কোন ডক্টর থাকবেন, টাইমিং কি, সবটা আপনাকে কিন্তু বলে দেওয়া হবে। চট করে আপনাদের জন্য একটু আভাস দিয়ে রাখি যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। যেরকম মিদনাপুর থেকে আপনি বলছেন, মিদনাপুরে কিন্তু আমাদের অনেকগুলো সেন্টার রয়েছে, তার মধ্যে অন্যতম হেরিয়া, এবং হেরিয়া কিন্তু থাকেন ডক্টর এ হালদার, পেয়ে যাচ্ছেন। মেছেদাতেও আমাদের চেম্বার থাকেন কিন্তু ডক্টর বি শর্মা, শিলিগুড়ি চেম্বারে কিন্তু থাকেন ডক্টর এস ঘোষাল, আসানসোল চেম্বারে আপনারা পেয়ে যান ডক্টর বি শর্মাকে। হলদিয়া, মেদিনীপুরের এটি আরেকটি সেন্টার, হলদিয়াতেও আপনারা পেয়ে যান ডক্টর এ হালদারকে। গঙ্গারামপুর আমাদের নর্থ বেঙ্গলের সেন্টার, এবং সেখানে ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। শিলচর, আসামি শিলচর এবং গুয়াহাটিতে আমাদের চেম্বার রয়েছে, ডিব্রুগড়েও আমাদের চেম্বার রয়েছে। তবে ফোন করে হেল্পলাইন নাম্বারে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনাদের আসতে হবে। শিলচরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। বোলপুর চেম্বার, অর্থাৎ যারা বনগাঁর দিক থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা মেন লাইনের যারা রয়েছেন, গুমা, হাবড়া, বিরা, অশোকনগর, মছলন্দপুর, তাদের জন্য বনগাঁ চেম্বারটা খুব কাছের, এবং বনগাঁ চেম্বারে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আরামবাগেও ডক্টর এ হালদারকে পাচ্ছেন। ক্যানিং, যেটা সুন্দরবনের খুব কাছাকাছি, তো ক্যানিং চেম্বারে ডক্টর আর দে কে পাচ্ছেন, যোগাযোগ করবেন। পেয়ে যাচ্ছেন বহরমপুর, মুর্শিদাবাদের বন্ধুরা ডক্টর এ হালদারকে, যোগাযোগ করতে হবে। বর্ধমানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কোচবিহারে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আলিপুরদুয়ারে আমাদের চেম্বার রয়েছে, আর এবার আলিপুরদুয়ার চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপ চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং জামশেদপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া আপনাদের জন্য বলবো যে কলকাতায় আমাদের সেন্টার রয়েছে, মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন, হাজরায় পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, হাতিবাগানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টার কিন্তু রয়েছে। তার পাশাপাশি হাওড়ায় শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের সেন্টার রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করতে পারেন কোথায়? অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলাতে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, যেটা বিষ্ণুপুর থানার একেবারে কাছে, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের সংস্থার যিনি ডিরেক্টর ডক্টর বি শর্মা, তাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি প্রত্যেক মাসের একটি করে রবিবারে আপনারা কিন্তু কলকাতাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এই বিষয়টা নিয়েও বিস্তারিত জানতে হলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। আবারও চলে এসে আমাদের আলোচনা, এবং আলোচনা করছিলাম লিভার সংক্রান্ত বিষয় নিয়ে। এত পরিমাণে শুনি যে ফ্যাটি লিভারের সমস্যা, এখন নাকি ঘরে ঘরে এই সমস্যা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, প্রত্যেকের মধ্যে কম বেশি সমস্যাটি রয়েছে।
ফ্যাটি লিভার মানে কি? মানে আমার লিভারটা কি মোটা সোটা নাদুস নুদুস হয়ে যাচ্ছে, নাকি অন্য কোনো ব্যাপার লুকিয়ে রয়েছে ভেতরে? না, হ্যাঁ, লিভারটা মোটা হয়ে যাচ্ছে, হালকা মোটা হচ্ছে, এরকম না যে মোটা সোটা নাদুস নুদুস হয়ে যাচ্ছে। তো লিভার অ্যাকচুয়ালি বললাম যেটা, যে লিভারের সাইজ হচ্ছে 13 থেকে 14 সেন্টিমিটারের মধ্যে, সেটা তার থেকে বেড়ে গেলে মানে আপ টু 15 সেন্টিমিটারের উপরে চলে গেলে সেটাকে ফ্যাটি লিভার বলছে আমরা। সেটা গ্রেড আছে, প্রথমে সেটা হয় না একটা যে কোনো জিনিস মাইল্ড, মডারেট, দেন সিভিয়ার। তো এটারও ক্ষেত্রেও সেরকম আছে, মাইল্ড ফ্যাটি লিভার হয়, মডারেট হয়, দেন সিভিয়ার হয়, মানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড লাস্ট হচ্ছে গ্রেড 4, যেটাকে আমরা সিরোসিস বলছি। মানে লিভার তখন লিভারের মধ্যে একটা ক্ষত চলে এসেছে, সেটা লাস্টে, সেটা বাদ দিলাম। তো প্রথমে এরকম গ্রেড 1 থেকে জিনিসটা বাড়তে, মানে প্রথমে একটা নর্মাল ফ্যাটি লিভার হয়, যেটা রিপোর্টে আসে যে একটা নর্মাল ফ্যাটি লিভার। তো সেটার ক্ষেত্রে সে কোনো গ্রেড আসেনি, মানে জাস্ট ফ্যাটি লিভারের ইনিশিয়াল স্টেজ, সেটা শুরু হয়েছে লিভারটা বড় হওয়া। তো এই ক্ষেত্রে তো ট্রিটমেন্ট করলে এটা মানে 1-2 মাসের মধ্যে জিনিসটা সেরে যাবে যদি প্রপার ট্রিটমেন্ট করা হয়। তারপরে তো সেটা গ্রেডে আসে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড লাস্ট স্টেজ হচ্ছে মানে ফাইনাল স্টেজ গ্রেড 4, যেটা মানে চলে গেলে সেখান থেকে ফিরে আসতে অনেক সময় লেগে যায়। তো তার আগে যার ক্ষেত্রে, যার রিপোর্টে এসে গ্রেড 1 বা যার ক্ষেত্রে এসে মাইল্ড ফ্যাটি লিভার, তারা যদি এটা প্রপার চিকিৎসা করে নেয়, তো সেটাকে মানে রিভার্স চলে আসে। সেটা এরকম না যে কিউরেবল না, কিউরেবল হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। তাকে একটু খাওয়া দাওয়াটা মেনটেন করতে হয়, আর ডাক্তারবাবু যেটা বলেছে শুনতে হয় সেটা। আর ফ্যাটি লিভার মানে কি লিভারের উপরে ফ্যাট জমারও একটা প্রবণতা চলে আসে, মানে নাকি ফ্যাটের সাথে এর কোনো সম্পর্ক নেই? না না, হ্যাঁ, লিভারটা, হ্যাঁ, লিভারের যে লিভারের তো মাসেল থাকে, তো লিভারটা একটু বড় হয়ে যায়, মানে লিভারের মধ্যে ফ্যাট জমা ব্যাপারটা সেরকম না, লিভারের সাইজটা বড় হয়ে যায়। আর এটার কারণে কি ডাক্তারবাবু, যেগুলো আপনি বললেন যে খাওয়া দাওয়া বা পেটের সমস্যা, মানে এর কারণটা কি, কেন আমার ফ্যাটি লিভারের সমস্যাটা হলো? লং টার্মে কেউ যদি অ্যালকোহল ইনটেক করে, সেটা একটা কারণ, মানে মেন কারণ। এবারে সবাই তো অ্যালকোহল ইনটেক করে না, তারপরে তো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে একটা, যে প্রসেস ফুড খাচ্ছে বা সে অত্যধিক সুগার জাতীয় খাবার, অ্যাডিং সুগার যে খাবারগুলো থাকে আর কি, সেগুলো বেশি খাচ্ছে। প্লাস হাই ক্যালোরি খাবার যে ডায়েট থাকে যেগুলো, সেগুলো নিচ্ছে। রিচ প্রোটিন ডায়েট যেগুলো, সেগুলো রেগুলার, মানে কেউ যদি সারা সপ্তাহে 1-2 বার নেয় কোনো ব্যাপার নেই, কিন্তু সেটা যদি কেউ সপ্তাহে 5 দিন নেয়, এই জন্য বলা হয় না যে সপ্তাহে 1 দিন করে বা 2 দিন করে নিরামিষ খাওয়া উচিত। কেন বলা হয়? এটা সবকিছু একটা সাইন্টিফিক কারণ। তাই নিরামিষ খেলে কি হচ্ছে, আপনার যতই হোক আপনি সেই লেভেলে মানে তেলটা খরচা করবেন না, যেটা আপনি একটা ভাজা ভুজি খাবার, যে ফ্রাই খাবারে যে কষিয়ে রান্না করলে যেটা হয় আর কি। তো এই জন্য মাঝে মধ্যে যদি আপনি সপ্তাহে মাঝে 2 দিন যদি আপনি ভেজ খাবার খান, 7 দিনের মধ্যে 5 দিন না হয় নন ভেজ খেলেন, 2 দিন ভেজ খেলেন, সেটা পরপর 2 দিন না, মাঝে গ্যাপে একটা অল্টারনেটিভ ডেতে, তাহলে কি হবে, শরীরটা একটা ঠিক থাকবে। সেখানে মানে বেশি ফ্যাট জমবে না লিভারেও, বা এমনিতেও কোথাও কিছু মানে কোলেস্টেরল পড়ে, সবকিছু আপনার শরীর ঠিক থাকবে আর কি। একদম তাই। অবশ্যই লিভার নিয়ে সচেতন হন। লিভারের কোনো সমস্যা যদি আপনার বা আপনার পরিবারের কারো থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ঠিক এই বিষয়টাই এবার ডাক্তারবাবুর থেকে আমরা জেনে নেব যে সত্যি কি আমরা লিভারের সমস্যার জন্য ভরসা করব এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে? কিরকম ট্রিটমেন্ট এখানে রয়েছে, এখানে এসে মানুষ কতটা উপকৃত, সব বিষয়টা শুনবো। তবে তার আগে একটা ফোন নেবো। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি কাকদ্বীপ থেকে বলছি, বাপি হাজরা। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে গেলে আমার একটাই সমস্যা, এই আর গোড়ালি সবসময় 12 মাসই ফাটে। পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, 12 মাসই ফাটে সব সময়, শীত বর্ষা গরম সব সময় ফাটে। আচ্ছা, বর্ষাকালে কি বেশি ফাটে? হ্যাঁ, বর্ষাকালে কি বেশি ফাটে? না, আপনার দেখো যে 12 মাস একই ভাবে 12 মাসে একই ভাবে ফাটে আর কি। তো আপনি ওটার জন্য কিছু ইউজ করেন না, এমনি জাস্ট রেখে দেন ওটাকে? হ্যাঁ, ওটার জন্য কোনো মেডিসিন খান বা কোনো কিছু ক্রিম ইউজ করেন না, ওটা নর্মালি যেভাবে আছে সেভাবে রাখেন? নর্মালি বলতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কোন ক্রিম দিই, কিন্তু শীতকালটা প্রচন্ড হারে টান ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আপনার মানে কম বয়স থেকে হচ্ছে? হ্যাঁ, কম বয়স থেকে হচ্ছে এটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, এই বললেন না যে আপনার যে পা ফেটে যাচ্ছে, এটা একটা স্কিনের একটা প্রবলেম। তো এটা হ্যাঁ অনেকের থাকে, কম বয়স থেকে হয় বা অনেকের থাকে বেশি বয়সে গিয়ে হয়। তো পা ফেটে যাচ্ছে মানে আপনাকে ওই জায়গাটা আপনার ড্রাই হয়ে যাচ্ছে। মানে আমাদের ধরুন কারো যদি স্কিন একটু সেন্সিটিভ হয় বা কারো যদি স্কিন একটু অয়েলি স্কিন হয়, সেক্ষেত্রে যদি একটু ড্রাই ওয়েদার থাকে, মানে পা ফেটে যাচ্ছে সেখানে ক্ষেত্রে। তো এটা নর্মাল শীতকাল অনেকের হয়, হাত ফেটে যাচ্ছে বা ঠোঁট ফেটে যাচ্ছে, পা ফেটে যাচ্ছে, মানে চামড়া ফেটে যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে না, চামড়া ফেটে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা স্কিন সেন্সিটিভ হচ্ছে, সেই কারণে আপনার জিনিসটা হচ্ছে। এইটাকে আপনাকে দেখতে হবে একটু, যে আপনি একটু মানে যেখানে পায়ে জল টল লাগান, জলটা মুছে ফেলতে হবে। মানে কি বলুন তো, বেশি জল লাগালে ওই জায়গায় বেশি যদি জল লেগে যায়, তাহলে জায়গাটা ফেটে গেলে জায়গাটা মানে হিল হতে টাইম লাগবে। আর এটা তো আপনার আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে, এটা যে আপনার বললেন যেটা, এটা আমাদের এখানে খুব ভালো মানে একটা ট্রিটমেন্ট আছে, স্কিন ট্রিটমেন্ট, যেটা আপনার নিলে এই যে বলছেন পা ফেটে যাচ্ছে, সেটা আপনার ঠিক হয়ে যাবে। এখন তো আমাদের এখানে খুব ভালো স্কিনের ট্রিটমেন্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন,
আপনার কাকদ্বীপে যে চেম্বার আছে সেখানে গিয়ে আপনার এই যে বললেন যেটা, এটার জন্য আপনার যে স্পেশাল মেডিসিন বা অয়েন্টমেন্ট যা আছে আমাদের এখান থেকে, সেখান থেকে আপনাকে দেওয়া হলে এটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা কোনো ইয়ে নয়। তবে এটা আপনি এটার জন্য ফেলে রাখবেন না, ফেলে রাখলে কি হবে না, আরো বয়স বাড়বে আপনার, তখন এটা আরোই আপনার ঠিক হবে না আর কি, আর পরবর্তীকালে ব্লাড বেরিয়ে যেতে পারে, ফেটে গেলে বেশি আর কি। তো এটা চিকিৎসা করেন ঠিক হয়ে যাবে একদম। কারণ ঠিক কথা বলেছেন ডাক্তারবাবু, অনেক ক্ষেত্রে আমরা এতটা অবহেলা করি, ভাবি পা ফাটাইয়ের জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে। একদমই যেতে হবে। একটা ছোট্ট ফুসকুড়িও যদি আপনার হয়, যেটা আপনাকে বিরক্ত করছে, যেটা সহজে কমছে না, যেটা রয়ে যাচ্ছে, তাকে সারানোর প্রচেষ্টা করার পরেও সে আপনার থেকে সরছে না, তাহলে কিন্তু সেটা একটা বড় সমস্যা, এবং সেই সমস্যা আপনার জীবন থেকে সরাতে হবে। এবং তার জন্য অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নিতে হবে। এবং যদি মনে করেন আপনি এনবিপি তে যোগাযোগ করবো, অবশ্যই যোগাযোগ করতে পারেন। কাকদ্বীপ থেকে আপনাকে কলকাতায় আসার কোনো দরকার নেই, কাকদ্বীপেই আপনি কিন্তু এনবিপি কে পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেকটি জেলায়, শুধু কাকদ্বীপের জন্য বলবো না, প্রত্যেকটি জেলায় কিন্তু পৌঁছে গিয়েছে এনবিপির চিকিৎসকেরা, আমাদের এনবিপির মেডিসিন, আমাদের এনবিপির টিম। শুধুমাত্র আপনাদের বাড়ি থেকে বেরিয়ে 2 কদম কিন্তু আসতেই হবে। অবশ্যই আপনারা এটা করছেন দায়িত্ব সহকারে, আপনারা নিজেদের উদ্যোগে আমাদের ফোন করছেন এবং যোগাযোগ করছেন, এর জন্য অবশ্যই আমরা বাধিত। যোগাযোগ তো অবশ্যই করবেন, কারণ স্বার্থটা আপনার, ভালো থাকার ইচ্ছেটা আপনার, আনন্দটা আপনার, পরিবারের সাথে সময় কাটানোর এই যে উপহারটা, এটা কিন্তু আপনিই পাবেন। তাই অবশ্যই আপনার পাশে রয়েছে এনবিপির চিকিৎসকেরা। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আরেকটু শুধুমাত্র শুনবো যে ট্রিটমেন্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আলোচনা করে দিলাম কিন্তু আমার কাছে কোনো ট্রিটমেন্ট নেই, তাহলে তো বন্ধুরা যাবে কোথায়? এনবিপিতে কি ফ্যাটি লিভার বা লিভার সংক্রান্ত যে কোনো সমস্যার ট্রিটমেন্ট পাচ্ছি, বা যারা আসছেন তারা কতটা উপকৃত? হ্যাঁ, এনবিপিতে তো লিভারের যে সমস্যা ট্রিটমেন্ট যারা নিয়েছে তার আগে জিজ্ঞেস করে জানা যাবে, তারা খুব ভালো আছে এখন। তাদের আগের মতো আর মানে যে মেডিসিন রেগুলার খেতে তাও না, মেডিসিন তারা অলরেডি মানে মেডিসিন থেকে তারা বেরিয়ে গেছে, তো ভালো আছে, মানে ট্রিটমেন্ট আছে। এটা তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, তো এটা আছে, লিভারের ট্রিটমেন্ট বহু বছর আগে থেকে হয়ে আসছে আয়ুর্বেদে। তো এই ট্রিটমেন্ট এনবিপিতে খুব ভালোভাবে হচ্ছে। তাদেরকে এরকম নয় সারা জীবন তাদেরকে মেডিসিনের প্রতি ডিপেন্ডেন্ট থাকতে হবে, একটা সময় কোথাও মেডিসিন ছেড়ে দিয়ে তারা ভালো থাকবেন। তাদেরকে রেগুলার লিভারের জন্য মেডিসিন খাওয়ার দরকার নেই, বা তাদেরকে লিভারের টেস্ট করলে তারা নিজেরাই দেখতে হবে, 2 মাস 1 মাস সাদা টেস্ট করলে তাদের লিভারের যদি কারো গ্রেড 2 থাকে সেখান থেকে গ্রেড 1 আসবে, এরকম তো না গ্রেড 2 থেকে ডিরেক্টলি আপনার নর্মাল হয়ে যাবে। আস্তে আস্তে জিনিসটা ঠিক হবে, আর যে জিনিস আস্তে আস্তে ঠিক হয় সেটা একদম পুরোপুরি কিওর হয়ে যায়। তো সময় নিয়ে যারা আসছে আপনারাও আসুন, এটাতে ট্রিটমেন্ট আছে 100%, এটা চিকিৎসা হয়ে যায় একদম। আর কিছু খাওয়ার কথা যদি ডাক্তারবাবু বলেন, কারণ একটা খাওয়ার কথা আমার খুব মনে পড়ছে যে ছোটবেলা থেকে মা কিন্তু বলতো একটু কাঁচা হলুদ খা গুড় দিয়ে, লিভারটা নাকি ভালো থাকবে। মানে এরকম কি কোনো টিপস আমাদের জন্য থাকবে যে যেগুলো খেলে আমার লিভার ভালো থাকবে? হ্যাঁ, দিনে একবার যদি কেউ কাঁচা হলুদ একটু গুড় দিয়ে খায় সেটা ঠিক আছে। তাছাড়া নর্মালি দেখুন, সব ক্ষেত্রে তো সবাই খেতে পারবে না। কেউ যদি আমি হঠাৎ কাউকে বললি এখন যে কাঁচা হলুদ খেতে, সে খেতে যাবে না। এখন তো অনেক কম বয়সেও হচ্ছে এই খাবারগুলো, একটা বয়সের পর বললে বুঝলে তখন সে খেতে যাবে, ঠিক আছে বলছে এখন খেয়ে নি। কিন্তু এখন কম বয়স যাদের ধরুন 25-26 বছর বয়স বা 30ও হয়নি, তাদের যদি বলা কাঁচা হলুদ তারা খেতে যাবে না। অ্যাকচুয়ালি হলুদটা আমাদের শরীরে মানে স্কিন ডিজিজ থেকেও তো আমরা হলুদটা খেতে বলি। একটা সময় ছিল শরীরের মানুষ হলুদ মাখতো এই জন্য স্কিন ভালো থাকে, তো এই জন্য অ্যাকচুয়ালি হলুদটা ভালো। কিন্তু তার থেকে ভালো এমনি একটা ধরুন গ্রিন ভেজিটেবলস খেলো, সিজনাল যে ফুড হয় সেগুলো খেলো, আর খাবারের মধ্যে একটু তেল কম থাকলো, রিচ প্রোটিন ডায়েট কম খেলো, সপ্তাহে 1-2 দিন করে ভেজ খাবার খেলো, যেগুলো নর্মালি সবাই করতে পারবে চাইলে। তো এগুলো করলে লিভার ভালো থাকবে, লিভার সুস্থ থাকবে। মানে নিজেকে ভালো রাখাটা কিন্তু খুব একটা কঠিন নয়, নিজেকে খারাপ রাখাটাই অনেক কঠিন, আর সেইটাই আমরা কিন্তু করি। বাইরে যাচ্ছি, বাইরের স্পাইসি খাবার খাচ্ছি, বাড়ির খাবার পছন্দ হচ্ছে না, রাত জাগছি, কষ্ট করছি, তারপর আমার শরীর অসুস্থ হচ্ছে, কিন্তু সেই কাজটাই আমরা কিন্তু করে যাচ্ছি। তো এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে, ডাক্তারবাবুদের সাথে পরামর্শ নিলে আপনি ভালো থাকতে পারবেন। যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা ঠিক কি বলছেন একটু শুনবো, তারপরে ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আত্মার একটি হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথি কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি, এতদিন হাঁটতে পারতাম। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মন্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে যন্ত্রণা হতো।
আচ্ছা পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। তো 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? রানীহাটি। কি রোগে ভুগছিলেন আপনি? কোমরে ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরে ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্টটা ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্য ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? পোস্টেডের আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছে? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? এখন প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আবার এই অনুষ্ঠান সকলের জন্য, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। তার মধ্যে কখনো কখনো মহিলাদের কিছু সমস্যা নিয়ে স্পেশালি আমরা কথা বলি, কখনো পুরুষদের কিছু সমস্যা নিয়েও কিন্তু আমরা আলোচনা করি। তবে মহিলাদের সমস্যা বলে পুরুষরা অনুষ্ঠান শুনবেন না তা কিন্তু একদম নয়। কারণ যদি আপনার এটা সমস্যা নাও হয়, আপনার পরিবারের কারোর তো সমস্যা, আপনার মা হোক, আপনার বোন হোক, আপনার দিদি হোক, বা আপনার ওয়াইফ বা আপনার মেয়ে, কারোর না কারোর এই সমস্যা কিন্তু আসতেই পারে। তাই সব অনুষ্ঠান আমরা বলি সকলের অনুষ্ঠান। একটা অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তাই সেই অনুষ্ঠানে কোন রকমের জেন্ডার বা কোন রকমের ভেদাভেদ কিন্তু থাকে না। আজকে কিছুটা আমরা মহিলাদের সমস্যা নিয়ে, অর্থাৎ পিরিয়ড সংক্রান্ত সমস্যা বা মহিলাদের বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আরো একবার স্বাগত জানাবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল অ্যাডভাইজার ডক্টর এস খান। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ডাক্তারবাবু, কারণ আমরা তো ফোন ধরি, বন্ধুদের সাথে কথা বলি, তখন এত মেয়েদের আমরা এই সমস্যাটা শুনি যে এক তো তারা প্রথমে হয়তো বলে পিরিয়ডসটা আমার ঠিকঠাক হচ্ছে না, দ্বিতীয়ত আরেকটা বলে আমাদের না সিস্ট ধরা পড়েছে, হয়তো পলিসিস্টিক ওভারি ওয়ার্ডটা তারা জানে না বা পিসিওডি কথাটা তারা জানে না। আমাদের ডক্টর বলেছে সিস্ট ধরা পড়েছে, অপারেশন করতে হবে, কি করব, আপনাদের এখানে কি কোনো উপায় আছে? তো আজকে আমরা ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সবার আগে ডাক্তারবাবু থেকে একটু জানতে চাইবো, সত্যি পিসিওডি বিষয়টা কি, বা কোন ধরনের জেনারেল, মানে কোন ধরনের মেয়েদের কোন ধরনের এজ বাড়ে এটার প্রবণতাটা বেশি থাকে আর কি?
আফটার মেন আর কি, মানে যখন মেয়েদের পিরিয়ড শুরু হচ্ছে তারপর পরে ক্ষেত্রে প্রথমে তো আসে না এই জিনিসগুলো, প্রথমে তার নর্মাল সবকিছু চলতে থাকে। তো আফটার দেখা যাচ্ছে এখন বেশিরভাগ আফটার 20-25 পর, একটা সময় ছিল কি 25 পর আসতো, তখন 20, 21, 22 এসে যাচ্ছে পিসিওডি। এবারে একটা ডিফারেন্স আছে, পিসিওডি পিসিওএস দুটোর মধ্যে জাস্ট একটা এস আর ডির পার্থক্য। একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটাকে বলি পিসিওডি, একটা হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবার ব্যাপারটা কি আছে, খুব এটার মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে। সিনড্রোম মানে কি, আমাদের একটা সিমটোমেটিক ট্রিটমেন্ট, যে আমাদের বুঝতে পারছি আমাদের পিরিয়ডসটা হচ্ছে না, আমাদের বা ডিলে হচ্ছে, বা কখনো কখনো 1 মাস 2 মাস গ্যাপ হয়ে যাচ্ছে, সেই জন্য শরীর ভালো লাগছে না, একটা মানে কি হয় শরীর ভালো লাগে না, বা যদি কারো পিরিয়ডসটা তো মানে মানুষের মানে মেয়েদের হওয়া দরকার, সেটার উপর পুরো শরীরে বলুন, আপনার বিউটিফিকেশন বলুন, আপনার স্কিন টোন বলুন, সবকিছু ডিপেন্ড করে। আপনার যদি প্রপারলি কারো টাইম মানে কোনো মহিলার প্রপারলি টাইমে পিরিয়ডস হয়, তার দেখবেন তার একটা মানে শরীরের মধ্যে একটা আলাদা গ্লেজ থাকবে, সে মানে একটু বেশি কাজ করতে পারবে, সে ভালো খাওয়া, সবকিছু তার শরীর পুরো ঠিকঠাক থাকবে, ফাইন থাকবে। কিন্তু যদি কারো না হয়, তখন তাকে দেখে বোঝা যাবে যে তার একটা মানে চোখের নিচে ডার্ক সার্কেল আসতে পারে, বা তার স্কিন একটু রাফ হয়ে যাবে, তার কোনো কিছু ভালো লাগবে না, একটুতেই মানে তার কি বলবো, একটুতেই তার মানে মুড বিগড়ে যাবে, ঠিক আছে, এই সমস্যাগুলো হয়। তো এগুলো হয় অ্যাকচুয়ালি আমাদের মানে ফিমেলদের যে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন যে দুটো হরমোন থাকে, যেগুলো হচ্ছে মেন ভূমিকা গ্রহণ করে এই পিসিওএস এর বা পিসিওডি ক্ষেত্রে। তো এগুলো যদি শরীরে প্রপার ফ্লো থাকে তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে ঠিকঠাক আছে। তার 28 দিনে হচ্ছে, এবারে কারো 28 দিনের জায়গায় 10 দিন এদিক ওদিক হতে পারে, এরকম ব্যাপার না। কিন্তু কারো যদি সেটা 15 দিনে বেশি চলে যায় বা 1 মাস চলে যায়, তখন সেটা তো ধরে নিতে হবে যে আমার কোনো সিস্টের প্রবলেম আসছে বা আসছে, তখন সে ইউএসজি যদি করে, তার পেটের ছবি যদি করে, তো সেখানে ধরা পড়বে যে তার পিসিওডি আছে বা ওভারিতে সিস্ট আছে। তো এরকম না যেটাকে আপনাকে মানে একদম ইনিশিয়াল স্টেজে অপারেশন করতে হবে, এরকম কিছু না। এটা মেডিসিনে খুব ভালো ট্রিটমেন্ট আছে, এটাতে আমরা অনেক ট্রিটমেন্ট করেছি, এটা সেরেও যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকে এটা কথা বলতে চায় না, তারপরে যদি একটা সময় পর পরবর্তীকালে বললো যে আমার তো মনে হচ্ছে পিরিয়ডটা ডিলে হচ্ছে 15 দিন 25 দিন পর, তখন সমস্যাটা কি হয়, তার চিকিৎসাটা মানে আরো ডিলে হয়ে যায়। তো যদি কারো এটা হচ্ছে, প্রথমেই সে জানায় জিনিসটাতে তার ট্রিটমেন্ট আছে, তার একটা 100% সাকসেস আছে, এটা সেরে যাবে একটা সময় পর। এবারে সে যদি মডার্ন মেডিসিন নিয়ে থাকে, তাহলে কি হবে, তাকে বাইরে থেকে হরমোন পুশ করা হচ্ছে, তাকে মানে তাকে বাইরে থেকে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন দেওয়া হচ্ছে, যাতে তার বডির মধ্যে এই হরমোনের ফ্লোটা নর্মাল থাকে। সেটা কি হলো, আপনাকে খাবার খাইয়ে দেওয়া আর নিজে হাতে খাওয়ানোর পার্থক্য আছে। আপনার খিদে পাচ্ছে, আপনি খাবার নিয়ে খাচ্ছেন, সেটা হচ্ছে একটা ন্যাচারাল ফেনোমেনন, ন্যাচারাল ব্যাপার। কিন্তু আপনার খিদে পাচ্ছে কিন্তু আমি খেতে পাচ্ছি না, খাইয়ে দিচ্ছে, তো কদিন খাইয়ে দেবে আপনাকে? সেরকম যদি আপনি বাইরে থেকে হরমোন ইনটেক করেন মানে বাই মেডিসিনের মাধ্যমে, তখন যখন সেটা বন্ধ করে দেবেন, তখন সেটা আপনার আবার সেই জিনিসটা চলে আসবে। তো আয়ুর্বেদে কি হবে, আপনাকে ওই হরমোনটা জেনারেট করতে সাহায্য করা হবে, মানে আপনার শরীরের মধ্যে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন যাতে আমার জেনারেট হয় ন্যাচারালি, সেই সাহায্যটা করা হবে। তাহলে কি হবে, আপনার যদি জেনারেট নর্মালি হয়, তাহলে আপনার কোনো ব্যাপার নেই, তাহলে আপনার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবারে তার সাথে আপনাকে একটা হেলদি ডায়েট দেওয়া হবে, সেই ডায়েটটা আপনি যদি ফলো করেন, তাহলে আপনার পিসিওএস বা পিসিওডি চিরতরে নির্মূল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আফটার ম্যারেজ বা বিফোর ম্যারেজ সব ঠিক হয়ে যাবে। একদম ঠিক। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পরিষ্কার করে আলোচনা করবো। ডাক্তারবাবু খুব ভালো করে বোঝালেন বিষয়টা, যে সত্যি আপনার বাড়িতে রান্না করার ব্যবস্থাটা কিন্তু করে দেবে আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। অর্থাৎ একটা চুল্লির দরকার, আপনার সবজি দরকার, এবার আপনি বাড়িতে রান্না করুন, প্রত্যেকদিন বাড়িতে রান্না করে নিজে আপনি খেতে পারবেন। কিন্তু কদিন আপনি ইচ্ছে করবে যে আপনি বাইরে থেকে অনলাইনে খাবার অর্ডার করলেন, সেই খাবার কেউ দিয়ে যাচ্ছে খাচ্ছেন, আবার অর্ডার করলেন, আবার দিয়ে যাচ্ছে খাচ্ছেন, সেটা কোনো দিক থেকে আপনার জন্য কিন্তু ভালো নয়। তাই এনবিপি ট্রিটমেন্ট সবার থেকে আলাদা। এনবিপি ট্রিটমেন্ট সায়েন্টিফিক এবং এটা আমার শরীরও পছন্দ করে এবং শরীর এটা গ্রহণ করতে পারে অনায়াসে। তাই অবশ্যই আমরা এই আলোচনা নিয়ে আবারও ফিরবো, অনেক কিছু আরো শুনবো। তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কাঞ্চন দাস বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার মানে বছর খানিক আগে হঠাৎ ফুলে যায় ডান পাটা। ডান পাটা ফুলে যায়? হ্যাঁ। ফুলে গিয়ে মানে কোনো ব্যথা ছিল না, ফুলে গেছিল। তারপরে রিপোর্ট করিয়েছিলাম, কোনো কিছু ধরা পড়েনি। কিন্তু বর্তমান দেখছি আবার এই মানে 5-6 দিন হয়ে গেল, আবার সেরকম আবার ফুলে গেছে যে ডান পাটা। আপনার কি প্রেসার আছে? হ্যাঁ, প্রেসার আছে। আমি এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, প্রেসার মেডিসিন রেগুলার খান? প্রেসারের মেডিসিন রেগুলার খান আপনি? না 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 না, নরমাল আছে। এখন নরমাল আছে, আগে ছিল প্রেসার নাকি? হ্যাঁ, আগে খেতাম। আচ্ছা ঠিক আছে, আমি বলছি শুনুন। দেখুন, আপনি যেটা বললেন যে আপনার ক্ষেত্রে পা ফুলে যাচ্ছে, তো একটা ক্ষেত্রে হয় প্রেসারের মেডিসিন ক্ষেত্রে একটা সাইড এফেক্ট থাকে, আপনার পা ফুলে যাবে।
যারা প্রেসার মেডিসিন রেগুলার ইনটেক করে বা একটু হাই পাওয়ারের বা একটু পাওয়ারফুল মেডিসিন, প্রেসারে মানে একটা হয় না মেডিসিনের একটা সাইড এফেক্ট থাকে, তো একটা হয় মেডিসিন সাইড এফেক্ট পা ফুলে যায় আপনার, এটা হচ্ছে একটা কারণ। এটা নাও হতে পারে, আমি জাস্ট বললাম কজগুলো। তো বাকি এবারে কারণ আছে আপনার ধরুন পায়ে কোথাও একটা ইউরিক অ্যাসিড ডিপোজিশন হচ্ছে, বা আপনি দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে থাকছেন, আপনার মানে যে পায়ের মধ্যে আমাদের ভেন আছে সেই ভেনের কারণ মানে ব্লাড সঞ্চালন একটা অবস্ট্রাকশন আসছে, এটাকে আমরা বলি ভেরিকোজ ভেন। বলি যে পায়ে পেছনে দেবেন কাপ মাসেল, ওখানে দেবেন শিরাগুলো স্পষ্ট প্রমিনেন্ট থাকে আর কি, তো সেখানে কি হয় শিরায় টান ধরে পা ফুলে যায়। তো যেটা আপনার হচ্ছে এটা আপনার অনেক কিছু হতে পারে, একটা হতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, একটা হতে পারে আপনার ভেরিকোজ ভেন এসছে, একটা হতে পারে প্রেসার মেডিসিন খাচ্ছেন বলে হয়ে যাচ্ছে। তো অনেক কারণ, অনেক কিছু ব্যাপার। তো এটা আপনার দেখতে হবে এক নম্বর, আপনার কোথায় পাটা ফুলছে, কাপ মাসেল ওখানে ফুলছে না কোথায় ফুলছে। আর পা ফুলে গেলে আপনি যদি এখন বলেন ব্যথার মেডিসিন খাচ্ছি আমার কমে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, তাহলে তো সেটা সমাধান নয়। আপনার এই সমস্যা থেকে গেলে পরবর্তীকালে আপনি ঠিকঠাক করে দাঁড়াতে পারবেন না, পা ফুলে গেলে আরেকটা পাদের উপর ফুলে যাচ্ছে, পায়ের মধ্যে ইডিমা মানে আপনি টিপলে ফিল করতে পারেন পা আপনার ফুলে গেছে বেশি করে। তো এটা অনেক কারণ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আপনার বর্ধমানে আমাদের চেম্বার আছে, সেটা আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন, কবে নেক্সট চেম্বার আছে আপনি জেনে নিন, এখানে আপনি নিয়ে আসুন, আপনি যা যা রিপোর্ট করেছেন যা যা ট্রিটমেন্ট সব নিয়ে আসুন, আমরা দেখে এই যে আপনার পা ফোলার সমস্যা এটা সমাধান করে দেবো। আর আপনি যদি বলেন যে আপনার প্রেসারের সমস্যাটা মানে প্রেসার মেডিসিন খাবো, না খেলে তো আমার প্রেসার বেড়ে যাবে, এখন তো বললেন খাচ্ছেন না আপনি, তো প্রেসারের চিকিৎসা আমাদের আয়ুর্বেদে আছে, সেখানে আপনার পা ফোলার কোনো ব্যাপার নেই, আপনি পুরো চিকিৎসাটা এখান থেকে যদি করেন তো আপনার এই সমস্যা পা ফোলার সমস্যা প্রেসার সব সেরে যাবে, এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। একদম যোগাযোগ করতে হবে 9830235527 বা 3722 শুধুমাত্র আপনাদেরই জন্য। একবার ফোন করুন, কথা বলুন, ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন এবং ট্রিটমেন্টটা স্টার্ট করুন। পিসিওডি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ডাক্তারবাবু বোঝাচ্ছিলেন। অনেকে বলে থাকেন যে পিসিওডির জন্য অন্য কোনো প্যাথিক চিকিৎসক দেখাচ্ছে এবং সেখানে আমাকে একটা অপারেশন করে নিতে বলেছে। অনেক মারা চিন্তা করে যে অপারেশনটা কি করাবো, অপারেশন করালে ভবিষ্যতে গিয়ে প্রেগনেন্সিতে কোনো আমার মেয়ের সমস্যা আসবে না। তো বিষয়টা একটু ডাক্তারবাবু থেকে শুনে নেবো। হ্যাঁ দেখুন, যে ওভারহ্যান্ড সিস্ট যেটা হয়ে যায়, সিস্টটা যদি সাইজে খুব বেশি বড় হয়ে যায়, সেটা খুব কম ক্ষেত্রে হয়, সেটা তখন সব ক্ষেত্রে তো মেডিসিন কাজ করে না, আলাদা ব্যাপার। কিন্তু এরকম হয় না যে কম বয়সে কোনো মেয়ের প্রথমেই সিস্ট খুব বড় হয়ে গেছে, সিস্ট তো আস্তে আস্তে বড় হয়, অত বড় হয় না যেটা মানে একদম অপারেশন করা দরকার অনেক লাস্টে পড়ে, তার আগে ট্রিটমেন্ট থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে অনেক ডাক্তার মানে এটা মিসগাইড করে দেয়, যে বলে দেয় না অপারেশন করেন ঠিক হয়ে যাবে। দেখুন আপনার শরীরে একটা জিনিস বেড়ে গেছে, একটা মাস এক্সট্রা হয়ে গেছে, যেটা আপনাকে মেডিসিনে কমানো যাবে, কিন্তু সবসময় তো সেটাকে দরকার নেই না, সেটা যদি মেডিসিনে কমে যায় সেটা কেন আপনি অপারেশন করলে তো কোনো গ্যারেন্টি নেই যে আপনার পরবর্তীকালে সিস্ট আবার হবে না। আপনি যদি অপারেশন করে নিলেন, তারপরে আপনি যা খাওয়া দাওয়া যা খুশি করলেন এ করলেন, আবার তখন হতে পারে। মানে খাওয়া দাওয়া মেনটেন করলেন না, নিজের লাইফস্টাইল ঠিকঠাক করে মেনটেন করলেন না, নিজের একটা যে স্লিপিং সাইকেল ঠিকঠাক করে মেনটেন করলেন না, আপনি হয়তো খুব মোটা মানে একটা সুলকায়, সেক্ষেত্রে আপনার তো আবার হতে পারে পিসিওডি। আর এখন মোটা রোগার না, এখন রোগাদেরও হয়, সেটা ব্যাপার না। তো ওটি করার আগে বারবার ভাবা উচিত যে আমার এটা কি মেডিসিনে ঠিক হবে কিনা। যদি মেডিসিনে ঠিক হয় আমি ওটি করবো না, তো মেডিসিনে তো ঠিক হবে অবশ্যই, এটা ট্রিটমেন্ট আছে। আর পিসিওডির ক্ষেত্রে বলুন ডিলে যে পিরিয়ডটা হচ্ছে, এটা প্রথমে আস্তে আস্তে পিরিয়ডটা আমার ঠিক হবে, তারপরে আমার সিস্টের সাইজটা আস্তে 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 গ্র্যাজুয়ালি কমবে এবং এটা এক সময় পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো এর সাথে আপনাকে ডায়েট চার্টটা মেনটেন করতে হবে। পিসিওডির ক্ষেত্রে মেন হচ্ছে ডায়েট চার্ট। এখন আমাদের যে লাইফস্টাইল হয়ে গেছে সেইখানে ডায়েট চার্ট আমরা কেউই ফলো করতে পারি না, কেউ করতে পারে না, সেই কারণে আমাদের মানে সিস্ট কম বয়সে চলে আসছে। এটা একটা অনেক হতো কি এটা বেশি বয়সে আসতো, মানে আফটার মেনোপজের পরে হয়তো এটা আসতে পারতো, কিন্তু এখন তো মেনোপজ তো দূর চায়, তার আগেই চলে আসছে, 20-22 বছর চলে আসছে। আর এটার প্রপার ট্রিটমেন্ট না করে পরবর্তীকালে একটা খুব বাজে জায়গায় জিনিসটা চলে যাচ্ছে, তখন ভয় পাচ্ছে যে আমি পরবর্তীকালে কনসিভ করতে পারবো কিনা, মানে পরবর্তীকালে বিয়ে হলে বাচ্চা হবে কিনা, এই ব্যাপার। কিন্তু কোনো ব্যাপার না, এটা ট্রিটমেন্ট আছে, ইনিশিয়াল স্টেজে ট্রিটমেন্ট করে নিন, আপনি সুস্থ হয়ে যাবেন। একদম মানে অপারেশন ছাড়া এনবিপিতে কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এবং এই ট্রিটমেন্ট খুব সেফ ট্রিটমেন্ট। আপনি মা হিসেবে যদি ভয় পান যে পিসিওডি সমস্যা হয়ে গেছে, না জানি কি আমার মেয়ের হয়ে গেল, ভবিষ্যতে গিয়ে ওর বাচ্চা হতে কোনো প্রবলেম হবে কিনা, তো এত টেনশন প্লিজ নেবেন না। একবার কথা বলুন অভিজ্ঞ চিকিৎসকদের সাথে এবং অবশ্যই তারা সুন্দরভাবে আপনাকে গাইড করবেন, তবে মিসগাইড হবেন না। ডাক্তারবাবু যেটা বললেন যে অপারেশনের প্রয়োজন নেই, কারণ অপারেশনের প্রয়োজন কিছু ক্ষেত্রে হয়, সেটা অনেক দেরিতে, অনেক শেষে, অনেক অবহেলার পরে। কিন্তু প্রথমেই যদি ধরা পড়ে যায় তাহলে কোনো দরকার নেই পিসিওডির জন্য অপারেশন করার। অপারেশন ছাড়া সম্পূর্ণভাবে আপনার মেয়ে ভালো হতে পারবেন। আসবো আলোচনায়, আবারও ফিরবো, তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি সুজন হালদার বলছিলাম কেষ্টপুর থেকে। কেষ্টপুর? হ্যাঁ হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? ডাক্তারও প্রোগ্রাম দেখছি, তো ডাক্তারের প্রোগ্রাম মানে খুবই ভালো লাগছে প্রোগ্রামটা আমার। সমস্যা বলতে আমার মানে তেমন কোনো সমস্যা না, পায়ের ওই জায়গাটাতে কিছুদিন হলো দেখতে পাচ্ছি একটা
মানে গোল চাকার মতো হয়ে গিয়ে র্যাশেস টাইপের হচ্ছে, আর ওখান থেকে চামড়া উঠছে। কোথায় হচ্ছে? পায়ের পাতায়? পায়ের পাতাতে। পায়ের পাতাতে। আচ্ছা, এটা কি গোল গোল হয়েছে বলছেন তো? হ্যাঁ। কতদিন ধরে হয়েছে? এটা বেশি দিন না, এই 4 মাস মতো হবে। 4 মাস ধরে হয়ে আছে? হঠাৎ করে মাঠে গিয়েছিলাম, মাঠের জল থেকে হলো নাকি? আচ্ছা, চুলকাচ্ছে? হ্যাঁ চুলকায়। আচ্ছা আচ্ছা, কটা একটা দুটো হয়েছে না অনেকগুলো হয়েছে? মানে একটা জায়গাটাকে ইয়ে করে দিয়েছে, বয়স্কদের মতো চামড়াটা। কোনো অয়েন্টমেন্ট, কোনো ক্রিম কিছু লাগিয়েছেন? না, কিছু তো লাগানো হয়নি এখনো। এমনি ঘরোয়া ট্রিটমেন্ট গরম ইয়ে করে দিয়ে, তারপর নানা রকম দিয়ে গরম করে। ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, যেটা বললেন, যদি গোল মতো হয়ে থাকে, অ্যাকচুয়ালি স্কিনের ডিজিজ না দেখে বলা যায় না, তাহলে সেটা হচ্ছে রিং অম, যেটাকে বাংলা দাঁত বলি আমরা, বলি না দাঁত হাজা চুলকানি। তো গোল যদি হয়ে থাকে সেটাকে ইংলিশে বলছে রিং অম, বাংলায় বলছে দাঁত। তো এই ক্ষেত্রে জিনিসটা দেখতে হবে, আমি না দেখে বললাম, না দেখে বলা ঠিকও না, তো এটা নাও হতে পারে। তো যদি হয়ে থাকে, এটা চিকিৎসা আছে, এটা চিকিৎসা আপনার একটা প্রপার মেডিসিন খেলে আর কিছু স্পেসিফিক অয়েন্টমেন্ট মানে মলম ইউজ করলে এটা ঠিক হয়ে যাবে। তো এটাকে ফেলে রাখবেন না, এটাকে বলুন না বাড়িতে একটা ঘরোয়া ইয়ে করছেন, ঘরোয়া করতে পারেন কোনো আপনার, কিন্তু সেটা তো ঠিক হচ্ছে না এখন। আপনি উচিত হচ্ছে আপনার দেখানো ডাক্তারকে এটা যে কি হয়েছে এটা, কারণ ওটা যদি পরবর্তী ইনফেকশন আরো বেড়ে যায় তাহলে ওটা এপা থেকে ওপা মানে শরীরে ছড়িয়ে যেতে পারে আর কি। এটা একটা স্কিন ডিজিজ, এটা কখনো কখনো জিনিসটা ছোঁয়াচে হয়ে যায় আর কি, মানে আপনার থেকে বাড়ি অন্য কারো এটা হতে পারে। তো এটা নর্মাল ব্যাপার, এটা ভয়ের কোনো কারণে, আপনি চিকিৎসা করলে এটা সেরে যাবে। আপনি এটা কোনো কারণে গরমের কারণে বা কোনো কারণে স্কিনে একটা র্যাশ হয়েছে, সেরে যাবে, এটা আপনি চিকিৎসা করান, এটা নির্মূল হয়ে যাবে একদম। তবে তার জন্য যোগাযোগ কিন্তু করতেই হবে, এবং টিভি স্ক্রিনে যাচ্ছে কিন্তু আপনাদের জন্য ফোন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে এবং যোগাযোগ করতে হবে। আমি চট করে আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো যে আমাদের হেরিয়া কিন্তু চেম্বার রয়েছে, এবং সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মির্চিদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তার পাশাপাশি শিলিগুড়ি চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গারামপুরে আমাদের চেম্বার রয়েছে, সেখানে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, শিলচরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে বা ডক্টর এস ভাদুরীকেও আপনারা পেয়ে যান, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁয় ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে, বর্ধমানে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে, ত্রিপুরা আগরতলায় এবার কিন্তু আপনারা পাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে, তাই অবশ্যই নাম লেখাবেন। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে এবার আপনাদের জন্য কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, পেয়ে যাচ্ছেন আপনারা গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর বি শর্মাকে। এবং তার পাশাপাশি বলবো মধ্যমগ্রামে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, আপনারা ল্যান্সটাউনে আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু অবশ্যই রয়েছে হাওড়ায়, শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে, এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে, থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। এবং তার পাশাপাশি মাসে একদিন কিন্তু কলকাতায় উনি সময় দিচ্ছেন রবিবার করে, যেটা অনেকে রিকোয়েস্ট করেছিলেন, রবিবার করে হাজরা চেম্বারে উনি থাকবেন বা কলকাতার কোন একটি গুরুত্বপূর্ণ চেম্বারে থাকবেন, সেটা নিয়েও কথা বলতে হলে আপনাদের কিন্তু টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করতে হবে। দেখে নেব কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি যে ফাঙ্গাস ইনফেকশনটা, এটা কি জিনিসটা? আপনার হয়েছে কি এটা? হ্যাঁ, আমার এই পেটখাদের জায়গাটা খুব চুলকোতো। আচ্ছা, মহিলাদের এটাও কিন্তু হয়, এটা কোনো লুকোনোর বিষয় নয়, এবং এটা নিয়ে অবশ্যই আলোচনা করব, যেহেতু মহিলাদের সমস্যা নিয়ে আমরা বলছি। শুনুন আপনি। দেখুন, ফাঙ্গাল ইনফেকশন মানে ওটাতে ফাঙ্গাস মানে একটা ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়, তাকে ফাঙ্গাস ইনফেকশন হয়েছে। তো ওইটার ক্ষেত্রে আপনার ব্যাপারটা হচ্ছে হাইজিন আপনাকে মেনটেন করতে হবে। আপনার যদি কোনো কারণে যেখানে হয়েছে বলে পেশাবের জায়গা ধরে হাইজিন মেনটেন প্রপারলি করেন, তাহলে ওই জায়গাটা হওয়ার চান্স কম, মানে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা। এবারে কোনো ক্ষেত্রে যদি হয়ে থাকে, সেটা কেন হয়েছে, তার হিস্ট্রি কি, বা আগে হয়েছিল কিনা, তো সেটার জন্য আপনাকে তো এসে কথা বলতে হবে, বা কি হয়েছে না হয়েছে, তো আপনাকে সেটা মানে জিনিসটা খুলে বলতে হবে আর কি। ঠিক আছে, আপনি তো এগুলো মানে ব্যাপারটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, সেটা ফাঙ্গাস থেকে হয়। ফাঙ্গাস একটা সেই জায়গাটাকে গিয়ে সোয়েলিং করে, মানে ফুলে যায় জায়গাটা, বা জায়গাটা রেডিস হয়ে যায়, চুলকায় খুব বেশি। তো এটাতে নখ তো একদম দেওয়াই চলবে না, তাহলে জিনিসটা আরো বেশি খারাপ জায়গায় চলে যাবে।
এটাকে মেডিসিন দিয়ে আর এটা প্রপার জায়গাটাকে মানে জেনিটাল ওয়াশটাকে জায়গাটা ওয়াশ রেখে ঠিক ট্রিটমেন্ট হয়ে যাবে, এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, এটাই কি ইউটিআই সমস্যা যেটা মহিলাদের তুলনামূলকভাবে পুরুষদের থেকে অনেক বেশি হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউটিআই তো হ্যাঁ মানে যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি আমরা, কারণ মহিলাদের ক্ষেত্রে যদি পাবলিক টয়লেট ইউজ করা হয় বেশি, বা বাড়ির যদি যে ওয়াশরুম থাকে সেটা যদি প্রপারলি ক্লিন সবসময় না হয়ে থাকে, বা বাইরে যদি সে মানে থাকে ইয়ে করে, বা বাইরে কোনো জায়গাতে গিয়ে বেশি ইউজ করা হচ্ছে, তো ক্ষেত্রে ইউটিআইটা তো অবশ্যই মহিলাদের বেশি হয়। কারণ মহিলাদের মানে ওই জায়গাটা সেন্সিটিভ থাকে, যে জায়গাটা ইউরিন করতে গেলে তো সেই জায়গাতে যদি নোংরা থাকে তো মহিলাদের হওয়ার চান্স বেশি থাকে। তো সেই জন্য ইউটিআই এর মধ্যে একটা পড়ছে, কিন্তু ইউটিআই এর ক্ষেত্রে আরো অনেক কিছু হয়। ইউটিআইতে ধরুন আপনার ঠিকঠাক করে মানে ইউরিনটা বেরোচ্ছে না, ঠিকঠাক পাস হচ্ছে না, মানে হয়তো ইউরিন পাচ্ছে কিন্তু ঠিক পাস হচ্ছে না, অনেক কারণ থাকে। ফাঙ্গাস হিসেবে তার একটা পার্ট জাস্ট যে হ্যাঁ ইউটিআই হয়েছে সেই ক্ষেত্রে একটা পার্ট, কিন্তু ইউটিআই হলে সেটারও ট্রিটমেন্ট খুব ভালোভাবে হয়। অ্যাকচুয়ালি ইউটিআই এসব ক্ষেত্রে আপনাকে মানে এই পাবলিক টয়লেটটা অ্যাভয়েড করতে হবে আর কি, যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেটাকে অ্যাভয়েড করতে হবে। তার এক নাম্বার। আর 2 নম্বর হচ্ছে আপনাকে ওই হাইজিন মেনটেন করলে ঠিক হয়ে যাবে। তারপরে যদি কারোর মাঝে মধ্যে এটা হচ্ছে যে প্রবলেম হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে, ইউটিআই এর প্রবলেম ব্যথাও হয়, কিন্তু ব্যথা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাকে চিকিৎসা করলে এই জিনিসগুলো সেরে যাবে। একদম। তবে দিদি ভাই আপনি যে প্রশ্নটা করলেন সেটা অনেক মহিলার প্রশ্ন হতে পারে। যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে প্রথমত বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্থানটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং তারপরেও যদি আপনি দেখেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নানা রকমের আমরা জানি ফিটকিরি রয়েছে বা অনেক ধরনের মেডিসিন রয়েছে, লিকুইড মেডিসিন, যেগুলোর হয়তো সব নাম আমরা এখানে উচ্চারণ করতে পারবো না। আপনি যদি চান আপনি অবশ্যই আমাদের কোনো ডক্টরেরও অ্যাডভাইস নিতে পারেন। আপনার বাড়ির কাছাকাছি যে কোনো সেন্টারে আপনি একটি আসবেন কিভাবে, কারণ এই সমস্যা কিন্তু বারংবার ফিরে আসার একটা প্রবণতা কিন্তু থাকে। তো তাহলে কিন্তু আমাদের ডক্টররা আপনাকে যথেষ্ট রকম ভাবে হেল্প করবেন এবং এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে রেহাই পাবেন। যেহেতু মহিলাদের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, দেখুন আপনার এই প্রশ্নটা ভীষণ রকম ভাবে মহিলা কেন্দ্রিক একটি প্রশ্ন। তো যে সমস্ত মহিলাদের এই ধরনের সমস্যা রয়েছে, টিভির পর্দায় আমি আলোচনা করতে পারবো না, বাড়িতে অনেক লোকজন, সেখান থেকে কিভাবে আমি বলবো, তো দরকার নেই সবাইকে ফোন করতেই হবে তার কোনো মানে নেই। শুধুমাত্র আমরা বলছি আপনারা শুনুন বা আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন এবং ডাক্তারবাবুদের কাছে কিছু লোকাবেন না। আমরা বলে থাকি ডক্টর এবং উকিল এদের কাছে কিচ্ছু লোকাতে নেই, লোকালেই কিন্তু বিপদটা কিন্তু আপনাদের। তাই মন খুলে সমস্যার কথা কিন্তু আপনাকে বলতেই হবে। আমরা পিসিওডি নিয়ে যেরকম আলোচনা করলাম, তো একটা বিষয় ভীষণ পরিষ্কার, পিসিওডি সমস্যা নিয়ে এনবিপি তে যদি আমি আসি তাহলে আমার ট্রিটমেন্ট রয়েছে, অপারেশন ছাড়া সম্পূর্ণ ভালো হওয়ার উপায় রয়েছে। হ্যাঁ, পিসিওডি সম্পূর্ণ ভালো এখন হয়ে যায়, এখন এটা কোনো ভয়ের কারণ নেই যে ওটি করতে হবে বা পরবর্তীকালে কোনো মানে বাজের দিক বা ক্যান্সারের দিক চলে যাবে কিনা এরকম কিছু ব্যাপার না। এটাকে ফেলে রাখবেন না, যেটা হয়েছে ধরা পড়েছে সাথে সাথে চিকিৎসা করুন। এটা মানে গুগল থেকে দেখে একটা জাস্ট ট্রিটমেন্ট দেখে নিয়ে আমি নিজে থেকে করে নেবো, প্রাইমারি ইনভেস্টিগেশন হয় না, এটা এভাবে তো ট্রিটমেন্ট হয় না, তাই না? অনেকে থাকে কি যে দেখে নিলাম টুকটাক কি হচ্ছে সমস্যা, একটা বাইরে থেকে মেডিসিন কিনে খেয়ে নিলাম, সেগুলো বা এখন আপাতত ঠিক আছে পরে যাবো দেখা যাবে, তো এটা হয় না, দরকার নেই। অনেকের ক্ষেত্রে কি হয় পিরিয়ডসটা সময়ের আগে হয়ে যায় কিছুটা, এটা অনেকের ক্ষেত্রে হয়। তো এটা ক্ষেত্রে পিসিওডি কোনো কারণ না, সময়ের আগে মানে খুব বেশি আগে হলে সেটা একটা প্রবলেম, সেটা ট্রিটমেন্ট আলাদা। আর যদি টুকটাক আগে পরে হয় সেটা কোনো সমস্যার কারণ না, কিন্তু ডিলে হয়ে গেলে সেটা ভয় আর কি। মানে ব্যাপারটা হচ্ছে ধরুন আপনার যদি হাই প্রেশার হয় তখন আপনার মেডিসিন খেতে হবে, কিন্তু যদি লো প্রেশার হয় সেখানে আপনার খাওয়া দাওয়াটা ঠিক করলে আপনার জিনিসটা ঠিক হয়ে যাবে আর কি, সেটা তো ভয়ের কোনো কারণ নেই লো প্রেশারে। সেরকম এটা মানে পিরিয়ড যদি টাইমের আগে হয়ে যায় সেটা অতটা ভয়ের কোনো কারণ। অনেকে কোশ্চেন থাকে যে আমার তো কখনো 22 দিনে হয়ে যাচ্ছে, কখনো 20 দিনে হয়ে যাচ্ছে, কখনো 28 দিনে হচ্ছে, এটা ভয়ের কোনো কারণ না, এটা ঠিক হয়ে যায় আস্তে আস্তে, এটা বয়সের ইয়েতে ঠিক হয়ে যায়। কারণ সবার ক্ষেত্রে সবার তো সমান ফ্লো থাকে না, মানে হরমোনের যে বডির মধ্যে ফ্লো থাকে বা থাকে ঠিক থাকে না, এটা ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা কোনো কারণ নেই। একদম। তো এই আশ্বাস কিন্তু দিচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা। শুধুমাত্র আপনার বা আপনার বাড়ির মেয়েদের যদি এই ধরনের সমস্যা থাকে যোগাযোগ করবেন, ফেলে রাখবেন না। ফেলে রাখলে এটা বড় একটা কারণ আপনার সমস্যা তৈরি করার, আর যদি ফেলে না রাখেন এটা কোনো ব্যাপার না, অনায়াসে কিন্তু সমস্যা থেকে আপনি নিজেকে বা নিজের প্রিয়জনকে কিন্তু বের করে আনতে পারবেন। আরেকটা বিষয়, যেমন পিসিওডি সমস্যা থাকলে পিরিয়ডসের প্রবলেম হয়, তবে সবার যে পিসিওডি থাকবে তা না। অনেকেই মহিলারা বলে থাকেন যে পিরিয়ডসে আমার একটু প্রবলেম হচ্ছে, কোনো মাসে হচ্ছে কোনো মাসে হচ্ছে না, বা সেই সময় অসহ্য আমার পেটে একটা যন্ত্রণা হচ্ছে, তো এর থেকে কি রেহাই পাবো ডাক্তারবাবু, নাকি মহিলাদের এটা সহ্য করে নিতে হবে, এরকম একটা ব্যাপার আর কি? না, যদি পেন হয়ে থাকে মানে পিসিওডি ছাড়াও কিন্তু, হ্যাঁ এটা ঠিক যে পিসিওডি ছাড়াও কিন্তু পেন হয়, তো পিসিওডি ছাড়া যদি পেন হয় সেক্ষেত্রে সেটা ঠিক হয়ে যাবে, সেটারও ট্রিটমেন্ট আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই বলতে যাবো যে নিজেকে মানে অ্যাক্টিভ রাখুন, মানে বডি ধরুন সকালে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন, একটু হাঁটাচলা করলেন, গ্রামের যারা তারা সাইকেলটাকে চালালেন, মানে বাড়ি গিয়ে করলেন, সুইমিং করলেন পারলে, মানে নিজেকে অ্যাক্টিভ রাখুন। নিজেকে যদি ফেলে রাখেন মানে
লেথার্জিক ভাবে বা লেজি ভাবে থাকেন তাহলে ওয়েট বাড়বে, আর ওয়েট বাড়লে পরবর্তীকালে পিসিওডি হতে পারে। হ্যাঁ, কম ওয়েটের ক্ষেত্রে হয়, কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখেন, খাওয়া দাওয়া ঠিক রাখেন, সপ্তাহে একদম ডায়েট চার্ট ঠিকঠাক আছে, আপনার ফুড হ্যাবিট ঠিকঠাক আছে, এক্সারসাইজ করছেন, কেউ কেউ পারলে খেলাধুলা করছেন, ঠিক আছে, যেটা বলা হয় যে অনেক কিছু করে, ব্যায়াম ট্যায়াম করছে, তো তাহলে কোনো আপনার আগেকার দিনে তো এটা হতো না, এখনকার দিনে বেড়েছে এটা, কারণ এখনকার দিনে অ্যাক্টিভিটি কমে গেছে মানুষের মধ্যে, বিকেলবেলা কজন আর বাইরে যায়, সব বাড়িতে একটু রেস্ট নিলাম, ঘুমলাম, ই করলাম, তো এই জন্য বডিকে অ্যাক্টিভ রাখুন, তাহলে এইসব সমস্যা আসবে না। যদি এসেও থাকে হয়তো চলে যাবে, খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করলে আর কি। কিন্তু বাইরের খাবার মানে বিরিয়ানি, তেলের খাবার, এগুলো কিন্তু ছাড়তে হবে। এই খাবার খেতে থাকলে রেগুলার, তখন বডি ওয়েট বা না বাড়ুক না বাড়ুক পিসিওডি কিন্তু আসবে। একদম। তবে ডাক্তাররা কিন্তু এটা বলে থাকেন যে, ডাক্তারবাবু যেটা একটা বারবার উল্লেখ করছিলেন যে এখন শুধুমাত্র মোটা হলেই যে পিসিওডি হবে তার কোনো মানে নেই। অর্থাৎ যারা একটু মহিলারা মোটা তাদের সচেতন একটু বেশি থাকতে হবে, যারা কোনো রকম এক্সারসাইজ করেন না তাদের সচেতন একটু বেশি কিন্তু থাকতে হবে, বা যারা অত্যাধিক রোগা, শরীরে ওই মাংস বলে কিছুই নেই, তাদেরও একটু সচেতন থাকতে হবে। অর্থাৎ আপনি নর্মাল সাইজ আপনার নেই, নর্মাল শেপ আপনার নেই, তার মানে কিন্তু কোনো না কোনো একটা সমস্যা রয়েছে। তাই আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে এবং সঠিক জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে, বা ডক্টরের পরামর্শ নিয়ে নিজেকে ঠিক করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কে বলছেন, কি সমস্যা? স্বপনালদা বলছিলাম। সমস্যা হচ্ছে আমার না ওয়েট, ওভার ওয়েট, প্রচন্ড ওয়েট হয়ে যায়। আচ্ছা। আমার বয়স হচ্ছে 32, কিন্তু আমার এখন ওয়েট হচ্ছে 110 কেজি, 11 কিলো। আরে বাবা, বিশাল ওয়েট তো। থাইরয়েড আছে? থাইরয়েড না স্যার, সেইভাবে আমি কোনো ইয়ে করিনি। আচ্ছা, থাইরয়েডটা আবার চেক করে নেবেন। আর এই ওয়েটটা কি আপনার মানে বাড়িতে এরকম সবাই কি মোটা সোটা, না আপনি এরকম? ফ্যামিলিটা আছে এরকম মোটা সোটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এমনি এক্সারসাইজ হাঁটাচলা করেন টুকটাক, না সেটা হওয়ার সময় বন্ধ হয়ে যায়? আগে যা খেলাধুলা করতাম, এখন কর্মে কাজে বসে বসে কাজ করি। আচ্ছা, এখন আর সেভাবে ইয়ে করা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, শুতে হয়, ঠিক আছে বলছি, শুনুন। দেখুন, আপনাকে তো একটু হাঁটাচলা করতে হয়, যদি বলেন বাড়িতে ব্যাপারটা আছে, তো অনেক ক্ষেত্রে এটা একটু ফ্যামিলিগত হয় যে বাড়ির সবাই একটু মোটা সোটা। থাইরয়েডটা অবশ্যই চেক করে নেবেন, যদি আছে কিনা সেটা ট্রিটমেন্ট করতে হবে আপনাকে। আর একটু নিজেকে অ্যাক্টিভ রাখুন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ফ্যাট খাবার কমান, মানে একদম হাই রিচ প্রোটিন খাবার, অ্যাডেড সুগার তো একদম খাওয়াই চলবে না আপনার, চিনি খাওয়াটাই ছেড়ে দিতে হবে বলতে গেলে, চায়ে চিনি সেটাও বাদ দিতে হবে। তো এইসব আর কি, মানে খাওয়া দাওয়া একদম কন্ট্রোল করুন। দেখুন আস্তে আস্তে হয়তো ওয়েট ঠিক হয়ে যাবে। হাঁটাচলা করুন, সকালে পারলে একটু বাড়ির মধ্যেই ছাদে গিয়ে পারলে একটু জগিং টগিং করুন, বডিকে অ্যাক্টিভ করুন, নাহলে কিন্তু এই জিনিসটা যদি থেকে যায় আপনার প্রবলেম কিন্তু হবে। আপনি নিজেই বলছেন যে আপনার 100 এটা উপরে ওয়েট, আর জিম টিম একটু মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, পারলে জিম করুন, সেটা আপনার ইচ্ছে, কিন্তু করুন, এক্সারসাইজ করুন, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। একদম, এক্সারসাইজ তো করতেই হবে, কারণ এক্সারসাইজ প্রত্যেকটা দিন আমাদেরকে সুন্দর করে, মন কিন্তু ভালো থাকে, শরীর আমাদের ভালো থাকে। তাই কিছু কিছু কাজ শুধুমাত্র নিজের জন্য, একটু গান শুনুন, এক্সারসাইজ করুন, হাঁটাহাঁটি করুন, সকালে ঘুম থেকে উঠুন, ভালো থাকবেন আপনি। মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম। আরেকটা বড় সমস্যা যেটা অনেক মহিলারা ভীষণ ইগনোর করে, পরিবারে হয়তো কাউকে বললোই না কোনোদিন, সেটা হচ্ছে লিউকোরিয়ার সমস্যা বা সাদা স্রাব আমরা যেটাকে বলে থাকি। একটা নির্দিষ্ট পরিমাণ হয়তো সব মহিলার হয়, কিন্তু অত্যাধিক হচ্ছে না তো আপনার, তাহলে কিন্তু এটা একটা গন্ডগোলের বিষয়। একটু ডাক্তারবাবু থেকে জানবো যে অত্যাধিক হোয়াইট ডিসচার্জ হওয়া সত্যি তো এটা একটা প্রবলেমের? হ্যাঁ, অত্যাধিক হোয়াইট ডিসচার্জ হলে সেটা প্রবলেম। সেটা পরবর্তীকালে আপনার যে মানে ধরুন পিরিয়ডস হচ্ছে, সেখানে আপনার ব্লাড ক্লট বেশি বেরোবে, মানে ক্লট ব্লাড বেরোবে আর কি, যেখানে কালচে কালচে কালার থাকবে। মানে নর্মাল যে ফ্লো হয় সেখানে তো একটা ফ্রেশ ব্লাড থাকে, আর যদি ক্লট থাকে তার মানে সেই ব্লাডটা জমছে আস্তে আস্তে, মানে সেটা ফ্রেশ ব্লাড নয় আর কি। তো সেটা বেরোতে হবে। তো যদি হোয়াইট ডিসচার্জ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ক্লট হওয়ার চান্স থাকে, তলপেটে প্রচুর ব্যথা হওয়ার চান্স থাকে, আর পিরিয়ডসটা হয়তো ঠিকঠাকভাবে হবেই না, মানে যে 2-3 দিন 4 দিন ধরে হয় সেটা হয়তো 1 দিন বা 2 দিনে শেষ হয়ে যাবে। তো এটা তো একটা সমস্যা, এই জন্য এটা ট্রিটমেন্ট আছে। এটা কিন্তু মানে একটা প্রবলেম আর কি, যে হোয়াইট ডিসচার্জ বেশি হচ্ছে, কম কম হচ্ছে রেখেছে, বেশি হচ্ছে মানে এটা প্রবলেম। যদি বেশি হয়, ক্লট থাকে ব্লাডে বেশি, যদি বেশি ব্যথা করে, কালচে কালচে যে রক্ত বেরিয়ে আসছে, তো এটা একটা সমস্যা। এটা ট্রিটমেন্ট করুন, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। একদম, যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে হাতের সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে আপনাদের জন্য কিন্তু খোলা রইল 9830235527 বা 37 এই দুটি নাম্বার। ফোন করুন, কথা বলুন এবং আপনার বাড়ির কাছাকাছি সেন্টারে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।